আপনাদের কালকে আমি বলছিলাম মডিউল 2 এর কোনো প্রবলেম আছে কিনা সেগুলো একটু দেখার জন্য। আপনারা কি দেখছিলেন? আপনারা সবাই খাতা কলম নিয়ে বসছেন তো? জি ম্যাম, খাতা কলম নিয়ে বসছি ম্যাম। আচ্ছা, আপনাদের মডিউল 2 এর কোনো প্রবলেম আছে কি? যেগুলো ম্যাথ করে দেওয়া হয়েছে বা করতে বলা হয়েছে সেগুলো দেখবেন। আপনাদের কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, আমি সেটা সলভ করে দিব। আর যদি না থাকে তাহলে আমি অঙ্ক করতে দিব। ওকে, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে, আপনাদের মডিউলের যে 3 এর বি, এই ম্যাথটা করে আমাকে অ্যান্সার বলেন। এখন অঙ্কটা করবেন আপনারা। দেখেন কি বলছে কোয়েশ্চেনে। 3 এর বি, এটা এখন করবেন, করে আমাকে অ্যান্সার বলবেন। এগারোটা 5 বাজে আপনাদের 11:15 পর্যন্ত 10 মিনিট টাইম দেওয়া হলো। এই 10 মিনিটের মধ্যে এটা করে আমাকে অ্যান্সার বলবেন 3 এর বি। ম্যাম, সবাই তো এখনো আসে নাই, এখনো অ্যাটেন্ড করে নাই সবাই তো। ম্যাম, আর 10 মিনিট কি 5 মিনিট পরে ম্যাম যদি বলতেন তাহলে হয়তো বা সবাই অ্যাটেন্ড করতো, তারপরে ম্যাম আচ্ছা, করি। ঠিক আছে তাহলে। আপনারা যারা জয়েন করছেন তারা করা শুরু করেন, তারা বাকিরা আসলে বাকিদেরও টাইম দেওয়া হবে, সমস্যা নেই। ওকে ম্যাম।
যারা এখনই জয়েন করলেন, এই যে 3-এর বি, এই ম্যাথটা করতে বলছি, করে অ্যান্সার বলতে হবে। আমি কিন্তু র্যান্ডমলি জিজ্ঞাসা করবো যে আপনি অ্যান্সার বলেন, তো সবাই করেন, ঠিক আছে? অঙ্কটা সলভ করার ট্রাই করেন। আমি কিন্তু ওই যে ইয়ে থেকে, লিস্ট থেকে দেখে কে কে পার্টিসিপেট করতেছেন, আমি কিন্তু ওখান থেকে যে কোনো র্যান্ডমলি জিজ্ঞাসা করবো, তো সবাই অঙ্কটা করার চেষ্টা করেন। যারা এইমাত্র জয়েন করলেন, 3-এর বি, এই অঙ্কটা আমি করতে বলছি, এই অঙ্কটা করেন, তারপর আমাকে অ্যান্সার বলতে হবে। আপনাদের টাইম হচ্ছে 15 পর্যন্ত তো দিয়েছিলাম, আচ্ছা আর 5 মিনিট বাড়িয়ে দিলাম, 20 পর্যন্ত আমি ওয়েট করব, দেন হচ্ছে গিয়ে অ্যান্সার বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, সলভ করতে গিয়ে কি মানে সলভ করতে পারতেছেন তো? ট্রাই করতেছেন তো আপনারা?
হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। এই যে আপনাদের 3 নাম্বার ম্যাথটা করতে, 3-এর বি ম্যাথটা করতে বলা হয়েছে। আর 4 মিনিট টাইম আছে, 20 পর্যন্ত চেষ্টা করেন। আচ্ছা, প্রথমে যারা শুরু করেছিলেন তাদের তো এতক্ষণে হয়ে যাওয়ার কথা। নাইম আহমেদ 180116330, কতটুকু হয়েছে বলেন? নাইম আহমেদ, আচ্ছা আপনাদের কারো অঙ্ক করা শেষ হয়ে থাকলে বলেন, অ্যান্সার বলেন। অঙ্ক করা শেষ হয়ে থাকলে কারো অ্যান্সার বলেন। আপনারা কি অঙ্কটা করতে পারতেছেন? না পারলেও সেটা আমাকে জানাতে হবে, আমি তাহলে সেইভাবে ক্লাস আগাবো। আর পারলেও বলেন যে না ম্যাডাম করতেছি, টাইম লাগবে একটু। কেউ কি ট্রাই করতেছেন আদৌ? আচ্ছা, আপনারা রেসপন্স না করলে তো আমি ক্লাস সামনে আগাইতে পারবো না। আমাকে তো বলতে হবে যে আপনারা অঙ্ক পারতেছেন নাকি পারতেছেন না। 3-এর বি ম্যাম ম্যাথ, এর আগের ক্লাসে অ্যাটেন্ড করি নাই, যার জন্য আসলে করতে পারতেছি না। আপনি সলভ করে এটা দিতে কোনো তো ভালো হতো। এটা তো একেবারে ফার্স্টে থেকে আমি এই ম্যাথই করাই দিয়ে আসতেছি ম্যাম আপনাদের আমি ল্যাব। আসলে ক্লাসে করতে পারিনি, যার জন্য আসলে আপনাদের যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় সেগুলো কি ফলো করেননি? একবারও খুলেও তো দেখেননি মনে হয়, কারণ প্রত্যেকটা ক্লাসে আমি এই ধরনের ম্যাথ নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আজকে করতে পারেন নাই, খুবই ভালো কথা। নেক্সট ক্লাসে মানে হচ্ছে আপনাদের বৃহস্পতিবারে একটা সিটি হবে, মানে ওই যে ক্লাসরুমে আর কি, ওখানে অ্যাসাইনমেন্ট ইয়ে করে দেয়া হবে, ওখানে সিটি হবে, টেস্ট হবে, আপনারা খাতাগুলো আপলোড দিবেন। কিভাবে কি হবে আমি সেটা ডিটেলস ক্লাসরুমে লিখে আপলোড করে দিব। এখন আপনারা হচ্ছে আমি এইটার সলভটা বলতেছি কিভাবে করতে হয়। কেউ একজনও পারেননি কি? 2-1 লাইন করলেও বলেন যে ম্যাডাম করছি।
ম্যাম আসলে কেউ লাইনে আছে বলেও তো মনে করতে পারতেছি না, কারণ তো কোনো কথাও বলছে না, উত্তরও দিচ্ছে না। এটাই তো বলতেছি, আপনারা যদি না বলেন যে ক্লাসে রেসপন্স না করলে তো আমি মানে পড়ায় গিয়ে তো লাভ নাই। যদি বুঝতেই না পারেন, ইমপ্লিমেন্ট করতেই না পারেন, তাহলে আমি কিভাবে কি বুঝবো যে অঙ্ক হয়েছে নাকি? মানে পরীক্ষায় এই টাইপের আসলে অঙ্ক আসলে আসবে না যারা পড়লে। জয়েন করতে হয়তো বা নেটে অনেক সময় প্রবলেম দেখা দেয়, হয়তো বা আপনার কথা শুনতে পাচ্ছে না, এমন হতেও পারে। অনেকে তো গ্রাম থেকে ম্যাম এটা আসলে করতে আচ্ছা ক্লাস, ঠিক তো আছে, সেক্ষেত্রে অনেকেরটা আমি বুঝলাম। এখন এখানে আছেন কয়জন আপনারা? 13-14 জন। তো 13-14 জনের মধ্যে আমি যদি ধরি 7 জনও গ্রামে আছেন, বাকি 7 জন তো শহরেই আছেন। আর যারা শুনতে পাচ্ছেন তারা তো কথা বলবেন। অঙ্ক তো অনেকক্ষণ হয়েছে দিচ্ছি আমি এটা। হ্যাঁ ম্যাম, কেন কথা বলছে না এটা তো আচ্ছা বুঝতে পারছি না। ঠিক আছে, থাক। আর কারো কথা বলা লাগবে না। আপনাদের একটা টেস্ট হবে, তখন হচ্ছে বোঝা যাবে কি হচ্ছে। এখানে যেটা করা হয়েছে, অঙ্কে বলা হয়েছে যে ফাইন্ড দ্য ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ফলোইং ট্রান্সফার ফাংশন। মানে হচ্ছে এখানে ট্রান্সফার ফাংশনটা দেয়াই আছে আপনাদের, হ্যাঁ। এক্স এস ডিভাইড বাই এফ এস ইকুয়াল টু 15 বাই এস প্লাস 10 ইন্টু এস প্লাস 11। তো এখানে এই অঙ্কটাতে আপনাদের ট্রান্সফার ফাংশন বের করাই আছে, শুধুমাত্র কি করতে হবে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করতে হবে। তো আমরা তো হচ্ছে আগের ক্লাসগুলোতে যে ম্যাথ গুলো করেছিলাম, মানে হচ্ছে এই যে এই টাইপের ম্যাথ গুলো, 1 নাম্বার এক্সাম্পলে এখানে একটা ইকুয়েশন দেয়া থাকতো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়া থাকলে সেখান থেকে আমরা ট্রান্সফার ফাংশন বের করে নিতাম। দেন হচ্ছে আমরা ইনভার্স মানে ল্যাপ্লাস করে ইনভার্স ল্যাপ্লাস করতাম। কিন্তু এখানে আপনার ল্যাপ্লাসটা করেই দেয়া আছে, প্লাস হচ্ছে ট্রান্সফার ফাংশনটাও বের করে দেয়া আছে। জাস্ট আপনার লাস্ট কাজটা মানে হচ্ছে আহ এই পার্টটা হচ্ছে বের করতে হবে, এইরকম যোগ বিয়োগ আকারে বের করতে হবে, দেন সেটাকে ইনভার্স ল্যাপ্লাস করতে হবে। তো এখানে সলভ করা আছে, আমি সলভ করে, ওকে, সলভ করাই আছে। দেখেন আমি এটা বলতেছি, বুঝতেছেন কিনা আপনারা? ম্যাম সবাইকে আনমিউট করে দিন ম্যাম, মিউট করে দিন ম্যাম। হ্যাঁ, সবাইকে মিউট করে দিচ্ছি। আচ্ছা দেখেন, এখানে ফার্স্টে অঙ্কটা দেয়া আছে যে এক্স এস ডিভাইড বাই এফ এস, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 15 বাই এস প্লাস 10 ইন্টু এস প্লাস 11। এটাকে তো সরাসরি আমরা ইনভার্স ল্যাপ্লাস করতে পারবো না। এখানে যেহেতু নিচে হরে দুইটা টার্ম আছে, তার মানে এটাকে সিঙ্গেল একটা একটা করে ভেঙে নিতে হবে। তাহলে তার মানে কি, এ বাই সাম এস প্লাস 10 প্লাস বি বাই এস প্লাস 10 এই আকারে ভেঙে নিতে হবে। তো আমরা এটাকে যখন ধরে নিলাম এ আর বি উপরে লব, তার মানে কি আমাদের এখন এ আর বি এর মানটা বের করতে হবে। দেন এটাকে আমরা যখন 1 নাম্বার ইকুয়েশন ধরছি, এখন যদি আমরা এর মান বের করতে চাই তাহলে কি করতে হবে, এস প্লাস 10 দিয়ে 1 নাম্বার ইকুয়েশনে দুই পাশে গুণ দিতে হবে। তো এটাকে গুণ দিলে আমরা পাচ্ছি এইরকম ইকুয়েশন। এখন এস প্লাস 10 দিয়ে যেহেতু আমরা গুণ দিছি, তার মানে কি এস প্লাস 10 ইকুয়াল টু 0। এই এই ইকুয়েশন ধরে এস এর মান হচ্ছে কত, এস ইকুয়াল টু -10। তাহলে এখানে এস এর মান হচ্ছে -10 বসাতে হবে। -10 বসালে কি হয়, এখানে 15 থাকে, এখানে -10 বসানো মানে কি 0। কোনো কিছু ইনটু 0 মানে কি 0, এই টার্মটা বি এর টার্মটা নাই হয়ে যাচ্ছে। তাহলে এর মান হচ্ছে 15। ইন দ্য সেম ওয়ে হচ্ছে আমরা যখন বি এর মান বের করতে যাব, তখন বি এর নিচে হর কত আছে, এস প্লাস 11। তার মানে 1 নাম্বার ইকুয়েশনকে আমাদের এস প্লাস 11 দিয়ে গুণ করে দিতে হচ্ছে দুই পাশে। তো সেখানে যেহেতু আমরা এস প্লাস 11 দিয়ে গুণ করছি, তাহলে এস প্লাস 11 ইকুয়াল টু 0 ধরলে আমরা এস এর ভ্যালু পাচ্ছি -11। ঠিক আছে, দিয়ে এই ইকুয়েশনে এস ইকুয়াল টু -11 বসালে আমরা বি এর মান পাবো হচ্ছে -15। ওকে, যদি -15ই পাই তাহলে হচ্ছে কি 15 বাই এর মান হচ্ছে 15, তার মানে 15 বাই এস প্লাস 10, আর বি এর মান পেয়েছিলাম কত -15, তাহলে হচ্ছে এখানে -15 ডিভাইড বাই এস প্লাস 11। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতেই পারি যে এক্স এস ডিভাইড বাই এফ এস ইকুয়াল টু 15 ডিভাইড বাই এস মাইনাস -10 আর -15 উপরে,
নিচে হচ্ছে s মাইনাস মাইনাস 11। এই জিনিসটার মানেই তো হচ্ছে কি, হচ্ছে s প্লাস 11, আর এই জিনিসটার মানে কি s প্লাস 10। আমি জাস্ট মাইনাসটা আলাদা করে লিখছি, মাইনাসে মাইনাসে গুণ করলে এখানে প্লাস হয়ে যাচ্ছে। আবার এখানে দেখেন 11 এর সামনে দুইটা মাইনাস আছে, দুইটা মাইনাস মাইনাসের কারণে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই কারণে আমি আলাদা করে লিখছি যে আপনাদের যে মডিউল ছিল সেখানে আমরা এই যে এই লিস্ট থেকে আমরা দেখতে পাই কি 1 বাই s মাইনাস a হলে সেটা কি হবে e টু দি পাওয়ার at। যখন আমরা আমাদের এরকম কোন ফর্ম থাকবে 1 বাই s মাইনাস a ফর্ম দেয়া থাকবে, সেটাকে ইনভার্স ল্যাপ্লাস করলে আমরা পাবো e টু দি পাওয়ার at, তাই না? এখন যেহেতু আমাদের এখানে s মাইনাস মাইনাস 10 আছে, তার মানে 15টা যদি আমরা কনস্ট্যান্ট, 15 তো আমাদের কনস্ট্যান্ট, সো 15 কে 15ই রেখে দিলাম। 1 ডিভাইড বাই s মাইনাস, যদি 10 থাকতো তার মানে কি s মাইনাস 10 থাকলে হতো e টু দি পাওয়ার 10t। এখানে s মাইনাস মাইনাস 10 আছে, তার মানে কি এখানে মাইনাস 10t হচ্ছে। সেম ওয়েতে এখানে 15 হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে বাইরেই রাখলাম, মাইনাস 15 থাকলো সামনে, আর এই সাইডে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 11t। ঠিক আছে, এটা কি হইলো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম আমরা। এই যে যে ইকুয়েশনটা দেয়া ছিল সেটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলাম, করার পরে সেটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম। আপনাদের কোয়েশ্চেনে কিন্তু বলছে যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে, তার মানে কি আমাদের রেজাল্টটা আমরা পেয়ে গেছি। কোয়েশ্চেনে যেটা বলছে, কোয়েশ্চেনে বলছিল যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে, এই যে ট্রান্সফার ফাংশনটা দেয়া আছে এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে। তার মানে কি টোটাল অ্যান্সার হচ্ছে এই যে 15 e টু দি পাওয়ার মাইনাস 10t মাইনাস 15 e টু দি পাওয়ার মাইনাস 11t। এই দেখেন আমরা যখন ইনভার্স ল্যাপ্লাস করছি তখন এই যে x টা হয়ে গেছে xt আর fs টা হয়ে গেছে ft। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? বুঝতে পারছেন আপনারা? জি ম্যাম। এই জিনিস তো মানে পারা উচিত ছিল, কারণ আপনাদের এগুলো নিয়ে আমি ক্লাস নিচ্ছি সেই ফার্স্টে থেকেই। জি ম্যাম, এটা তো ওই যে সূত্রটা তো বলিয়ে দিলেন। হ্যাঁ, জাস্ট সূত্রের সূত্র মধ্যে পড়াই ইনভার্স দিছি। ল্যাপ্লাস করেছে এটাই গুড। হ্যাঁ, লাস্টে কোশ্চেনটা, যে আনসার। কোশ্চেন দিয়ে আমি বললাম না যে তিন রকমের ইয়ে হইতে পারে, কোশ্চেন হইতে পারে। একটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে পারে বলতে পারে, আর হচ্ছে আরেকটা হচ্ছে রেসপন্স বের করতে বলতে পারে, আরেকটা হচ্ছে কি ট্রান্সফার ফাংশন বের ট্রান্সফার করতে বলতে ফাংশন। পারে। এই যে 2 নাম্বারটা হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করতে বলছে, এটা আমি যদি আপনাদের করে দিয়েছিলাম ম্যাথ। 3 নাম্বারের, তাহলে 3 নাম্বারের গুলো বুঝা গেছে তো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে মডিউল ম্যাম লাস্টের ওইটা কি আজকে সলিউশন দিছিলেন? কোনটা, এই যে 5 এই নাম্বারটা? যে 5 নাম্বারটা। এটা জি তো আমি আপনাদেরকে কালকে করতে বলছি, আপনারা করেন নাই কেউ। ম্যাম আপনার ক্লাসের পর কালকে রাতে 9টা পর্যন্ত আমাদের আরেকটা ক্লাস ছিল, এরপরে তো আর আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, আপনাদের নেক্সট বৃহস্পতিবার পর্যন্ত টাইম দেওয়া হলো, আপনারা এটা ট্রাই করবেন। আমি অঙ্ক করে দেওয়ার পরে যদি বলেন ও আচ্ছা এটা এরকম করে, তো লাভ নাই, কারণ আপনাদের তো বুঝতে হবে যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট হলো। যদি না বুঝেন তখন আমি করে দিলাম। এই যে দেখেন একটু আগে যে আচ্ছা ম্যাথটা ঠিক আমি আছে। করতে বললাম সেটা তো বুঝতেই পারছিলেন, বাট আমার মনে হয় না আপনারা একটু চিন্তা করছেন। যদি চিন্তা করতেন তাহলে হচ্ছে এটা কোয়েশ্চেন পড়েই পারার কথা ছিল। আমি এনাফ টাইম দিছিলাম, সো আপনাদেরকে একদিনের নোটিসে যেহেতু হয় নাই, এটা নেক্সট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই যে 5 নম্বরের এই ম্যাথটা। ঠিক আছে, নেক্সট বৃহস্পতিবারে আমাকে বলবেন যে কিভাবে কি করছেন। আরেকটা ম্যাথ বলছিলাম না? ও না, এটারই হচ্ছে হিন্টস দিয়ে দিছিলাম তাই না, যে প্লাস মাইনাস দিয়ে আলাদা মানে ডিফারেন্ট দিকে কাজ করতেছে বলে। কালকে তো আমি বলে দিছিলাম না যে এই যে স্প্রিং কনস্ট্যান্টটা দুইটার মাঝে নাই, সামনের দিকে আছে। সো জি ম্যাম, ft মাইনাস 5 হবে ওখানে, আপনি বলে হ্যাঁ দিয়েছিলেন। হ্যাঁ, কালকে আমি জাস্ট আইডিয়া দিয়ে দিয়েছিলাম, যেটু দরকার হলে আপনারা ওই ভিডিওটা শুনে শুনে ইয়ে করবেন, অঙ্কটা করার চেষ্টা করবেন। তারপর আমি, তারপরে যদি না হয় তখন তারপরেরটা তারপরে দেখা যাবে। আচ্ছা, আজকে আমরা তাহলে মডিউল 3 শুরু করতেছি। হ্যাঁ, মডিউল 3 তে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের স্টেট ইকুয়েশন ফর ট্রান্সফার ফাংশন। আমরা যেগুলো দেখলাম সেগুলো কি ছিল এতদিন, আমরা দেখে আসছি ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে কিভাবে ট্রান্সফার ফাংশন বের করা যায় বা
ট্রান্সফার ফাংশন থেকে কিভাবে ইনভার্স ল্যাপ্লাস করে আমরা হচ্ছে কোনো একটা সিস্টেমের টাইম ডোমেইনে নিয়ে যেতে পারি। তো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা স্টেট ইকুয়েশন বের করব। হ্যাঁ, তো স্টেট ইকুয়েশন কি ধরনের ফর্মে হবে সেটা হচ্ছে আহ আপনাদেরকে এখানে মানে সেগুলো ফর্ম বা কিভাবে করতে হবে সেটা নিয়ে আজকে একটু ডিটেলস আলোচনা করব। অঙ্কটা নেক্সট উইকে হবে, মানে নেক্সট উইকে শুরু করবো। আজকে জাস্ট একটু থিওরি গুলো নিয়ে আলোচনা করব। তো এখানকার সাবজেক্টে কি ম্যাম শুধু ম্যাথ আর ম্যাথ? হ্যাঁ, আপনাদের এই কোর্সে শুধু ম্যাথ আর ম্যাথ, এখানে থিওরি খুবই কম, খুবই কম, মানে জাস্ট ওই যে ফার্স্ট মডিউলে যা যেটুক থিওরি পড়ছেন আর কি। আর এখানে একটু জাস্ট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, বাকি সবই ম্যাথ এটা আপনার। সেই জন্যই বলতেছি অঙ্ক দেখে বুঝতে হবে যে এটা কোন সিস্টেমে কিভাবে কি আগাইতে হবে, সেটা বুঝতে না পারলে কিন্তু সমস্যা। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে আমরা যেটা আজকে দেখবো সেটা হচ্ছে স্টেট স্পেস ইকুয়েশন। ঠিক আছে, তো আমরা জানি যে কোনো একটা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমের অ্যানালাইজ বা ডিজাইন করার জন্য দুইটা অ্যাপ্রোচ থাকে, একটা হচ্ছে টাইম ডোমেইনে অ্যাপ্রোচ আর একটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। তো ক্লাসিক্যাল অ্যাপ্রোচটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনের অ্যাপ্রোচ, আর টাইম ডোমেইন অ্যাপ্রোচ যেটা সেটাকে বলা হচ্ছে স্টেট স্পেস টেকনিক। ঠিক আছে, তো আমরা আজকে এই যে স্টেট স্পেস টেকনিক যেটা এটা কিভাবে করে বা কি সুবিধা অসুবিধা এগুলো এগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের যে ক্লাসিক্যাল অ্যাপ্রোচ বা ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যাপ্রোচ, এতক্ষণ যে মানে এতদিন আমরা যেগুলো করে আসছি সেগুলো তো আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে কাজ করতেছিলাম। তো ফ্রিকোয়েন্সি ডোমেইনের ক্ষেত্রে সুবিধাটা কি আর অসুবিধাটা কি? ফ্রিকোয়েন্সি ডোমেইনের যে আমরা নিয়ে কাজ করতেছিলাম এটাতে সহজেই হচ্ছে একটা সিস্টেমের স্ট্যাবিলিটি বা ট্রানজিয়েন্ট রেসপন্সের যে ইনফরমেশন এগুলো আমরা সহজেই পেতে পারি। মানে কি ট্রানজিয়েন্ট রেসপন্স কি স্টেবিলিটি কি এগুলো নিয়ে আপনাদের সাথে আমি ফার্স্ট মডিউলে আলোচনা করছিলাম। স্টেবিলিটিটা ডিপেন্ড করে কিসের উপর? ন্যাচারাল রেসপন্স আর ফোর্স রেসপন্সের উপর। যে ন্যাচারাল রেসপন্স যেটা সেটাকেই বলা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। ঠিক আছে, তো আমরা একটা ফ্রিকোয়েন্সি ডোমেইন টেকনিক যেটা সেটা দিয়ে ফ্রিকোয়েন্সি ডোমেইন টেকনিক দিয়ে সহজে আমরা স্ট্যাবিলিটিটা এবং ন্যাচারাল রেসপন্সটা কোনো সিস্টেমে জানতে পারি। কিন্তু এটার সমস্যা হচ্ছে এলটিআই সিস্টেম মানে হচ্ছে এই যে লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম যেগুলো সেগুলোর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা শুধু যাবে। হ্যাঁ, মানে লিনিয়ারলি টাইমের সাথে যেটা ভ্যারি করবে না, ইনভ্যারিয়েন্ট মানে টাইম চেঞ্জ হচ্ছে বাট আমার সিস্টেমের ভ্যারিয়েবল গুলো চেঞ্জ হচ্ছে না, এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সি ডোমেইনটা অ্যাপ্লিকেবল। বাট যদি ধরেন টাইমের সাথে সাথে ভ্যারিয়েবল গুলো চেঞ্জ হইতে থাকে তাইলে কিন্তু সেটা আমি ইয়ে দিয়ে কি বলে ফ্রিকোয়েন্সি ডোমেইন টেকনিক দিয়ে সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আমাদের কিসে যাইতে হবে? সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে স্টেট স্পেস টেকনিকটা। ঠিক আছে, তো আমরা এখন দেখি যে স্টেট স্পেস টেকনিকের যে সুবিধাগুলো এগুলো কি কি। এটা ইউজ করা যাবে নন লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে, যেটার ক্ষেত্রে ব্যাকল্যাশ স্যাচুরেশন এন্ড ডেড জোন থাকে। মানে হচ্ছে নন জিরো ইনিশিয়াল, মানে কি কোন একটা সিস্টেমে আমরা ধরে নিই কি শুরুতে একদম স্থির আছে তারপর সেটা চলা শুরু করছে, বা কোন একটা সিস্টেম লিফটটা একদম গ্রাউন্ডে স্থির অবস্থায় আছে তারপর চলা শুরু করছে, তাই না? আমরা এই ধরনের এলিভেটরের যে রেসপন্সটা আমরা দেখেছিলাম সেখানকার কার্ভটা কি ছিল, জিরো থেকে শুরু হয়ে থার্ড ফ্লোর বা ফিফথ ফ্লোর পর্যন্ত যাবে, মানে জিরো একদম ইনিশিয়ালি জিরো থেকে শুরু হচ্ছে। কিন্তু যেসব সিস্টেম গুলা ইনিশিয়ালি জিরো অবস্থায় থাকে না সেসব সিস্টেম গুলাকে ডেসক্রাইব করার জন্য হচ্ছে সেগুলোর ট্রান্সফার ফাংশন গুলোকে ডেসক্রাইব করার জন্য দরকার হয় হচ্ছে স্টেট স্পেস টেকনিকটা। মানে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে যেসব সিস্টেমে নন জিরো ইনিশিয়াল থাকবে কন্ডিশন সেগুলো হ্যান্ডেল করার জন্য অবশ্যই স্টেট স্পেস টেকনিকের দরকার হবে। 3 নম্বর পয়েন্টে কি বলতেছে দেখেন, 3 নম্বর পয়েন্টে বলতেছে যে মাইমো সিস্টেম ক্যান বি রিপ্রেজেন্টেড ইন স্টেট স্পেস টেকনিক। মাইমো সিস্টেম কি? মাইমো মানে হচ্ছে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। ঠিক আছে, এটা কেন বলতেছে আমি হচ্ছে যখন ইকুয়েশনটা ডেসক্রাইব করব সেটা তখন বলবো। আচ্ছা, 4 নাম্বার বলতেছে হচ্ছে অ্যাট্রাকটিভ বিকজ অফ দ্য অ্যাভেলেবিলিটি অফ নিউমেরাস স্টেট স্পেস সফটওয়্যার। এটা হচ্ছে অনেক মানে
অলরেডি অ্যাভেলেবল সফটওয়্যার আছে। আমরা কি হাতে কলমে কাজ করার চেয়ে সফটওয়্যারে কাজ করাটাই প্রেফার করি বেশি, যাতে হচ্ছে আমাদের খাটনি কম যায় এবং সহজেই কাজটা হয়ে যায়, মানে টাইম কম লাগে এক কথায় যেটা। সো অনেকগুলো যেহেতু সফটওয়্যার এটা অ্যাভেলেবল, সেই কারণে এটা সব মানে একটা প্রেফারেবল টেকনিক আর কি। আর হচ্ছে ইট অ্যালাউজ আ ডিজাইনার টু ক্রিয়েট আ ডিজাইন ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ। ওকে, এই পয়েন্টটা যেটা ডিসক্রাইব করতেছে সেটা হচ্ছে যে আমাদের একটা সিস্টেমকে কন্ট্রোল করার জন্য তো বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ থাকে। আচ্ছা, আপনাদের এই মিটিংটা শেষ হয়ে গেলে আমি 5 মিনিট পরে আরেকটা লিংক দিব গ্রুপে, ওখানে অ্যাড হয়ে যাবেন। এটা টাইম শেষ আসলে, ঠিক আছে? তো আমি একেবারেই অফ হয়ে যাবে এখনই, less than 1 মিনিট। আমি নতুন ওকে লিংক ম্যাম। দিলে অ্যাড হয়ে যান। জি ম্যাম, আপনি ওকে, ম্যাম আরেকটা লিংক দেন, তারপরে আমরা অ্যাড করতেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, এনাফ টাইম ওয়েট করা হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, মাইমো সিস্টেমের ক্ষেত্রে এই ধরনের স্টেট স্পেস টেকনিকটা খুবই কাজে দেয়। আর লাস্ট পয়েন্টটা মনে হয় বলে ফেলছি আমি, যে ডিজাইনাররা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এই ডিজাইনের ক্ষেত্রে এখানে এই টেকনিকটা সুবিধাজনক, ঠিক আছে? আর এটার যে সমস্যা সেটা হচ্ছে যে এটা ক্লাসিক্যালের মতো ইনটিউটিভ না। আর লাস্টলি হচ্ছে সেভার কমপ্লেক্স ক্যালকুলেশন, এখানে বিভিন্ন ধরনের কমপ্লেক্স ক্যালকুলেশন অ্যারাইজ করে, কারণ ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা হয় তো। সো ম্যাট্রিক্সের ক্যালকুলেশন গুলা একটু ঝামেলা হয়, সেটা আমরা জানি। আচ্ছা, এই স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনটা কি? রিপ্রেজেন্টেশনটা হবে এইরকম যে এই সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করা হবে এক্স ডট, এই এক্স ডট দিয়ে বোঝানো হচ্ছে এক্স এর ডেরিভেটিভ আকারে, মানে ডিএক্স বাই ডিটি, মানে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু এ এক্স প্লাস বি ইউ। এখন আমরা এগুলো কোনটা কি সেটা হচ্ছে দেখি আমরা। সেটা হচ্ছে এই যে এখানে এক্স ডট যেটা, সেটা হচ্ছে ডেরিভেটিভ অফ স্টেট ভেক্টর উইথ রেসপেক্ট টু টাইম, মানে সেটাই তো আমি বললাম একটু আগে যে ডিএক্স ডিটি। আর এক্স, এই যে এখানে যে এক্স আছে এটা হচ্ছে স্টেট ভেক্টর। হ্যাঁ, স্টেট ভেক্টর বলতে বোঝানো হচ্ছে যে x1 x2 x3 এরকম এক একটা ভ্যালু থাকবে, এগুলোকে নিয়ে একটা ভেক্টর হবে স্টেট ভেক্টর। এক্স দিয়ে বোঝানো হচ্ছে স্টেট ভেক্টর, আর এক্স এই যে মাথার উপর ডট আছে এটা দিয়ে বোঝানো হচ্ছে সেই স্টেট ভেক্টরটাকে টাইমের রেসপেক্টে যখন ডেরিভেটিভ করা হবে সেইটা। আর ক্যাপিটাল এ হচ্ছে সিস্টেম ম্যাট্রিক্স, ক্যাপিটাল বি হচ্ছে ইনপুট ম্যাট্রিক্স, আর এখানে যে ইউ আছে সেটা হচ্ছে ইনপুট অর কন্ট্রোল ভেক্টর, ঠিক আছে? আমরা এই যে এক্স ডট ইকুয়াল টু এ এক্স প্লাস বি ইউ, এই যে এই রিপ্রেজেন্টেশনটা যে দেখলাম, এখানে এ আর বি হচ্ছে দুইটা ম্যাট্রিক্স। এই যে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি, এই দুইটা দিয়ে হচ্ছে দুইটা ম্যাট্রিক্সে বোঝানো হয়েছে। আর এই পুরা যে ইকুয়েশনটা এটা দিয়ে হচ্ছে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন বলে, যে কোনো একটা সিস্টেমের স্টেটটাকে রিপ্রেজেন্ট করতেছে। আর এটার যে আউটপুটটা রিপ্রেজেন্ট করবে সেটার ইকুয়েশনটা হবে হচ্ছে এরকম। যদি আমাদের আউটপুটটা হয় y, তাহলে হবে y ইকুয়াল টু সি এক্স প্লাস ডি ইউ। আমরা তো ইউ এর ব্যাখ্যা আগেই জানলাম যে ইনপুট ভেক্টর, আর এক্স হচ্ছে কি স্টেট ভেক্টর। এটা কিন্তু আমরা দেখে আসছি। চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে হচ্ছে সি আর ডি এর ইনপুটের সময়, মানে হচ্ছে সিস্টেম দেখানোর সময় এক্স এর সাথে ছিল এ, যেটা হচ্ছে সিস্টেম ম্যাট্রিক্স ডিনোট করতেছিল। আর এখানে হচ্ছে সি, সি হচ্ছে আউটপুট ম্যাট্রিক্স ডিনোট করবে। আর ইউ এর সাথে এখানে আছে কি ডি, ডিটা হচ্ছে
ফিড ফরওয়ার্ড ম্যাট্রিক্স। এখানে ডিও একটা ম্যাট্রিক্স যেটার নাম হচ্ছে ফিড ফরওয়ার্ড ম্যাট্রিক্স। আর এক্স আর ইউ এর ইয়ে তো কি বলে পরিচয় তো আমরা আগেই জানলাম, সেগুলো হচ্ছে এক্স হচ্ছে স্টেট ভেক্টর আর ইউ হচ্ছে ইনপুট অথবা কন্ট্রোল ভেক্টর। ঠিক আছে, তো আজকে আমরা একটা ম্যাথ দেখবো, মানে একদম সোজা ম্যাথ একটা দেখবো যাতে আপনারা কিছুটা আইডিয়া পান, তারপরে আমি বড় ম্যাথ গুলোতে যাব। আজকে আর বেশি কঠিন ম্যাথ দিয়ে শুরু করলে মাথা খারাপ হয়ে যাবে, তার চেয়ে সোজা একটা দিয়ে শুরু করি আমরা। আচ্ছা, ধরেন কোন একটা সিস্টেমের এই এই যে এই ট্রান্সফার ফাংশনটা দেয়া আছে, এটাকে বললো যে ফাইন্ড দ্য স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন ইন ফেজ ভ্যারিয়েবল ফ্রম দ্য গিভেন ট্রান্সফার ফাংশন। মানে আপনাদের এখানে ট্রান্সফার ফাংশনটা দেয়া আছে, ঠিক আছে, সেটাকে কি করতে হবে, স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনে নিয়ে যেতে হবে। তো আমাদের ইনপুট আছে আরএস এবং আউটপুট হচ্ছে সিএস, তাহলে কি সিএস বাই আরএস ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি ট্রান্সফার ফাংশন। দেন আমরা কি করলাম, জাস্ট হচ্ছে কি গুণ যেন বলে, আড়াআড়ি গুণ করে দিলাম। হ্যাঁ, এই সিএস এর সাথে নিচের হর গুণ হলো, আরএস এর সাথে এই 24 গুণ হলো। ঠিক আছে, জাস্ট আড়াআড়ি গুণ করে পরের লাইনটা লিখলাম। ঠিক আছে, এরপরে আমরা কি করতেছি, s কিউব cs প্লাস 9s স্কোয়ার cs প্লাস 26s cs প্লাস 24 cs এরকম করে তো লেখা যায়, তাই না? এখন এটাকে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তার মানে কি s কিউব আছে, তার মানে কি cs এর কয়বার ডিফারেন্সিয়েশন হয়েছে, 3 বার। ঠিক আছে, এটাকে আমরা এখন কি করতেছি, যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছি। এই যে ইকুয়েশনটা, এটাকে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছি। তার মানে এখানে s কিউব আছে বলে এখানে 3 বার ডিফারেন্সিয়েশন হয়েছে সি টি এর, কারণ সিএস টা হচ্ছে আমাদের কি ফ্রিকোয়েন্সি ডোমেইনে। আমাদের যে এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে টাইম ডোমেইনে কাজ করতে হবে। ঠিক আছে, সো টাইম ডোমেইনে কাজ করার জন্য আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে যেহেতু দেয়া আছে, ফ্রিকোয়েন্সি ডোমেইনের যে ইকুয়েশনটা সেটাকে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, দেন আমরা সেটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে টাইম ডোমেইনে নিয়ে যেতে পারবো। দেন দেখেন পরের যে টার্মটা সেটা কি 9s স্কোয়ার। তো এখানে তো 9 হচ্ছে কনস্ট্যান্ট, 9ই থাকলো। আর এই s স্কোয়ারের জন্য দেখেন সিটি যেটা, সেটাকে হচ্ছে 2 বার ডিফারেন্সিয়েশন করা হলো। ঠিক আছে, তারপরে 26 তো কনস্ট্যান্ট, এটা 26 থাকলো, তার সাথে s আছে কি একবার, মানে একবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে মেন সিগন্যালটাকে, সিটিকে একবার ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। আর 24 এর সাথে দেখেন কোনো এস নাই, তার মানে কি শুধু সিটি থাকলো, এটার সাথে এটার কোনো ডিফারেন্সিয়েশন হলো না। আর লাস্টলি এই ইকুয়াল সাইনের রাইট সাইডে কি আছে 24 আর এস, যেটাকে আমরা যদি ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে সেটা হবে কি 24 আর টি। ঠিক আছে, এই লাইনটা বোঝা গেছে তো, এই লাইনটা কিভাবে লেখা হয়েছে? জি ম্যাম, এটা তো ডিফারেন্সিয়াল করছেন আর কি টাইম ডোমেইনে। হ্যাঁ, আমরা যে জাস্ট আগের লাইনটারে আগের ম্যাথ গুলাতে যখন আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়া ছিল, টাইম ডোমেইনটাকে আমরা কি করছি, ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে গেছি। এখন আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইন দেয়া আছে, সেটাকে আমরা টাইম ডোমেইনে নিয়ে টাইম আসছি। ডোমেইন। ঠিক আছে, জি ম্যাম। এটা হচ্ছে আগেরই কাজ। দেন পরে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে এই যে আউট ইকুয়েশন, মানে এই সাইডে যে সিগন্যালটা মেইন সিগন্যাল, মানে উইদাউট ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, আউটপুটের সিটি, এইটা ইকুয়াল টু আমরা x1 ধরে নিলাম। ঠিক আছে, উইদাউট ডিফারেন্সিয়েশনে যে সিগন্যালটা থাকবে, মানে এইখানে নরমালি লাস্ট টার্মটাই থাকে, এইখানে যে লাস্ট টার্মটা থাকবে, হ্যাঁ, সেটাকে আমরা ধরে নিলাম x1। তারপরে আমরা x1 x2 ধরে নিব, যে একবার ডিফারেন্সিয়েশন যেটাকে করছি সেটাকে ধরবো x2। তারপরে 2 বার ডিফারেন্সিয়েশন যেটা করা হয়েছে সেটাকে ধরে নিচ্ছি আমরা x3। এখানে একটু ভুল আছে, টি স্কোয়ার হবে। ঠিক আছে, তো আমাদের এখানে যত পর্যন্ত ডিফারেন্সিয়েশন থাকবে তার থেকে 1 কম, মানে এখানে n এর মান যদি 3 হয়,
কয়বার এখানে ডিফারেন্সিয়েশন আছে কয়বার? 3 বার না? 1 2 3, তার মানে আমাদের 3টা ভেরিয়েবল হবে। এই যে x1 x2 এবং x3 এগুলো হচ্ছে স্টেট ভেরিয়েবল। এই তিনটার কম্বিনেশনকে বলা হচ্ছে স্টেট ভেক্টর। আমরা যে দেখে আসলাম x হচ্ছে স্টেট ভেক্টর, এই x1 x2 x3 যতবার ডিফারেন্সিয়েশন হবে ততগুলা স্টেট ভেরিয়েবল হবে। হ্যাঁ, এখানে যেহেতু 3বার ডিফারেন্সিয়েশন হয়েছে তাই এখানে স্টেট ভেক্টর হচ্ছে 3টা। এখন সেকেন্ড কাজ আমাদের কি? সেকেন্ড কাজ হচ্ছে আমরা এই যে x1 x2 এবং x3 এই তিনটা যে ধরলাম এগুলো প্রত্যেকটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। x1 ড্যাশ মানে কি? ডিফারেন্সিয়েশন অফ সি টি। ঠিক আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে এখানে হচ্ছে এরকম ড্যাশ, এই যে এখানে যে সাইনটা দেওয়া হয়েছে উপরে ড্যাশ, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা x1 কে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এখন দেখেন ডিসি ডিটি ইকুয়াল টু আমরা কি আবার ধরছিলাম x2, তাহলে আমরা x1 ড্যাশ ইকুয়াল টু x2 বলতে পারি, কারণ আমরা x1 কে একবার ডিফারেন্সিয়েট করেছি। একবার ডিফারেন্সিয়েট করলে আমরা যেটা পাচ্ছি সেটা ইকুয়াল টু আমরা আবার ধরেছিলাম কি x2, তার মানে কি x1 ড্যাশ ইকুয়াল টু x2 ধরতে পারছি। তারপরের লাইনে দেখেন x2 কে ডিফারেন্সিয়েট করা হয়েছে। x2 কে ডিফারেন্সিয়েট করা হলে কি হয়? ডি স্কয়ার সিটি, এখানে হবে স্কয়ার হবে একটা, একটু ভুল আছে। হ্যাঁ, দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, তার মানে কি ডি স্কয়ার সিটি ডিভাইড বাই ডিটি স্কয়ার, সেটা ইকুয়াল টু কি x3 ধরেছিলাম আমরা, তাই না? x3 ইকুয়াল টু ডি স্কয়ার সিটি ডিভাইড বাই ডিটি স্কয়ার, এটা হচ্ছে আমরা ধরে নিছিলাম, কিন্তু যখন x2 কে আমরা ডিফারেন্সিয়েট করছি আমরা x3 পেয়েছি, তাই তো? এটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখেন। আপনারা এই ডিফারেন্সিয়েশন পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? মানে বুঝতে পারছেন কিভাবে কি করা হয়েছে? আমরা ফার্স্টে যে ফ্রিকোয়েন্সি ডোমেন ছিল, ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে টাইম ডোমেনে গিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখলাম। ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে সিঙ্গেল হচ্ছে কি সিগন্যালটা আছে সেটা ইকুয়াল টু আমরা x1 ধরে নিলাম, মানে যার কোনো ডেরিভেটিভ করা হয়নি তাকে ধরে নিলাম x1। একবার ডেরিভেটিভ করা হয়েছে যেটা, সেটাকে ধরলাম x2। দুইবার যেটা ডেরিভেটিভ করা হয়েছে সেটাকে ধরে নিলাম আমরা x3। এখন x1 x2 x3 কে আমরা আবার ডিফারেন্সিয়েট করতেছি। হ্যাঁ, x1 কে ডিফারেন্সিয়েট করলে আমরা যে ভ্যালুটা পেলাম সেটা ইকুয়াল টু ধরেছিলাম x2। x2 কে ডিফারেন্সিয়েট করলে আমরা যে ভ্যালুটা পেলাম সেটা পেয়েছি x3। এখন x3 হ্যাঁ, x3 কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে জিনিসটা কি আসবে দেখেন, d কিউব ct ডিভাইড বাই d t কিউব। মানে এই পাওয়ার গুলো আপনার মডিউলে দেয়া নাই। হ্যাঁ, এটা কিন্তু হবে, কারণ এই যে দেখেন এখানকার ফার্স্ট টার্মটা আসবে, এই ফার্স্ট টার্মটা কি d কিউব ct ডিভাইড বাই d। dt কিউব। এখন আমরা যদি এই যে দেখেন এইটা আছে, এখন আমরা একটা কাজ করলে কেমন হয়, এই যে এখানে আমরা যদি এই বাকি পুরা অংশটাকে সমান চিহ্নের অপর দিকে পাঠিয়ে দিই, মানে এই পাশে যদি সাইড চেঞ্জ করে দিই তাহলে কি হবে বলেন তো? প্রত্যেকটা যেটার সামনে প্লাস আছে প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যাবে, এটার সামনে মাইনাস আসবে, এটার সামনে মাইনাস আসবে, এটার সামনেও মাইনাস আসবে, তাই না? এটা কেন চেঞ্জ হচ্ছে ম্যাম? আমি কেন চেঞ্জ হচ্ছে একটু পরে দেখতে পাবেন। জাস্ট হচ্ছে আমরা যদি লিখি d কিউব ct ডিভাইড বাই dt কিউব ইকুয়াল টু 24rt মাইনাস 9 d স্কয়ার ct dt স্কয়ার মাইনাস 26, মানে জাস্ট প্রত্যেকটা সাইড চেঞ্জ করে দিলাম আমি, ঠিক আছে? সাইড যদি চেঞ্জ আচ্ছা আচ্ছা, করে দেই মানে সবগুলো সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলাম। এই যে দেখেন 24 9 মাইনাস 9 মাইনাস 26 মাইনাস ও 24। বুঝতে পারছি। মানে ম্যাম এই পাশেরটা ওই পাশে যাওয়াতেই হচ্ছে দিকে আমার হ্যাঁ, সাইন গুলো চেঞ্জ হচ্ছে। সাইনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন আরেকটা জিনিস দেখেন, আমরা এইটাকে ধরেছিলাম কি, কালারটা চেঞ্জ করিনি তাহলে বুঝতে পারবেন সহজে। এটা হচ্ছে কি ব্লু লাইন। আমাদের x1, ঠিক আছে? এটা হচ্ছে x2 x2 আর এটা হচ্ছে x3। x3, ঠিক আছে? এখন আমরা যখন সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করলে দেখেন 9 মাইনাস 9 x3 আসলো, মাইনাস 26 x2 মাইনাস 24 x1। আমরা যখন লিখলাম ইকুয়েশনটা এই দেখেন মাইনাস 24 x1 মাইনাস 26 x2 মাইনাস 9 x3 আর প্লাস 24 rt, ওইটা ওই অবস্থাতেই আছে, ঠিক আছে? বুঝা গেছে?
জি ম্যাম। আচ্ছা, আর এরপরে যেটা আমরা করলাম সেটা হচ্ছে y ইকুয়াল টু ct ইকুয়াল টু x1, মানে হচ্ছে আমাদের এটা আউটপুটটা হচ্ছে y ইকুয়াল টু ct ইকুয়াল টু x1 ধরে নিলাম। এখন আমাদের যে রিপ্রেজেন্টেশনটা করতে হবে, এই যে আপনাদের যে ইকুয়েশনটা আমি ফার্স্টে বলেছিলাম সেটা কি কেমন ছিল, x ডট বা x ড্যাশ যেটাই বলেন, মানে হচ্ছে ড্যাশ বা ডট একই কথা, হ্যাঁ। x ডট ইকুয়াল টু a ইন্টু x প্লাস b ইন্টু বিইউ। ইউ। তো এখানে এই দেখেন x ডট, আমাদের যে x ডটের ব্যাপারটা ছিল সেটার কি ছিল, স্টেট ভেরিয়েবল গুলোর ডিফারেন্সিয়েশন। এখন স্টেট ভেরিয়েবল কি ছিল আমাদের, শুধু x। এখানে কোনটা কোনটা ছিল, x1 x2 এবং x3, এই তিনটা আমাদের ছিল স্টেট ভেরিয়েবল। তো এই তিনটা হচ্ছে কলাম আকারে থাকবে। ধরেন যদি স্টেট ভেরিয়েবল তিনটার জায়গায় চারটা হয় তাহলে হচ্ছে তারপরে x4 আসবে, তারপর পাঁচটা হলে x5 আসবে, ঠিক আছে। যতগুলো স্টেট ভেরিয়েবল হবে প্রত্যেকটা কলাম একটা কলাম হবে, রো যোগ হবে শুধু, ঠিক আছে। আর এইখানে জি ম্যাম। যতগুলো স্টেট ভেরিয়েবল আছে সেগুলো প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন। এটা কে? প্লিজ ভাই, ক্লাস খুলতেছে। আচ্ছা, আপনাদের যদি আর কোনো সাউন্ড আসে, এখানে কিন্তু আপনারা জানেন হয়তোবা যে অফিসিয়ালে মানে হচ্ছে প্রফেসর বা যে কোনো মেম্বার ক্লাস জয়েন করতে পারে, আপনারাই কিন্তু সমস্যায় পড়বেন, আমার কিছু হবে না। আপনাদের এই ধরনের আচরণের জন্য আপনারাই সমস্যায় পড়বেন। সো বি কেয়ারফুল, আপনাদের নিজেদের সমস্যা করতে না চাইলে নিজেরাই ঠিকঠাক মতো থাকবেন। ওকে, ম্যাম সবচাইতে অবশ্যই ম্যাম, বেটার ঠিক হবে আছে। ম্যাম আপনি হচ্ছে যখন ওই কথা বলবেন তখন হচ্ছে সবাইকে ম্যাম একবার মিউট করে রাখেন ম্যাম, তাইলে সবচাইতে সবাইকে বেটার হবে ম্যাম। মিউট করাই আছে, বাট হচ্ছে নিজেরা আনমিউট করে কথা বললে তো আর আমি লেকচারের মাঝখানে আপনাদের মিউট আর আনমিউট করতে পারবো না, এটা আপনাদের ওকে ওকে আপনাদের ইয়ে। ওকে ম্যাম। আচ্ছা, আমি ম্যাথ ওকে ম্যাম। বোঝানো শেষ করি, এসব নিয়ে কথা বলে আমার কিছু করার নাই, আপনারা নিজেরাই সমস্যায় পড়বেন, আমার কিছুই হবে না। আচ্ছা, এখন দেখেন এখানে স্টেট ভেরিয়েবল যেটা x, আর স্টেট ভেরিয়েবলের ডিফারেন্সিয়েশন যেটা সেটা হচ্ছে x ড্যাশ। স্টেট ভেরিয়েবল যতগুলো থাকবে স্টেট ভেরিয়েবলের ডিফারেন্সিয়েশনে ঠিক ততগুলোই থাকবে, x1 ড্যাশ, x2 ড্যাশ এবং x3 ড্যাশ, ঠিক আছে। আর লাস্টলি এই যে আমরা এখানে ইউনিট ভেক্টর বা হচ্ছে যেটা বলতেছিলাম ইনপুট ভেক্টর বা কন্ট্রোল ভেক্টর, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার এই যে আরটি, ইউ দিয়ে যেটা বোঝানো হচ্ছিল সেটা হচ্ছে এখানে আরটি হচ্ছে। আর যেহেতু এই সিগন্যালের জন্য মানে এই ইকুয়েশনের জন্য দেয়া আছে আর, তার মানে ইনপুট ভেক্টরটা হচ্ছে আর। ওকে, এটা বোঝা গেছে তো। এখন এই যে এই পুরো ম্যাট্রিক্সটার মানে হচ্ছে এ, আর এই ম্যাট্রিক্সটার মানে হচ্ছে বি। এখন এই জিনিসটা কিভাবে আসলো আমি সেটা এক্সপ্লেন করব। আহ, এই যে দেখেন x1 ড্যাশ, আমাদের x1 ড্যাশে কি ছিল, দেখেন x1 ড্যাশে শুধু x1 ড্যাশ ইকুয়াল টু কি x2 আছে, এটা আগেও কিছু নাই পরেও কিছু নাই, তাই না। আমরা ম্যাট্রিক্সের গুণফল জানি না, কি প্রথমটার যতগুলা রো হবে পরেরটার কলাম সংখ্যা তত হইতে হবে, নাহলে তো ম্যাট্রিক্সের গুণ সম্ভব না, তাই না। তো এখন যদি আমরা ax গুণ আকারে লিখতে যাই, আমাদের এমন কিছু ভাবে লিখতে হবে যাতে করে কি হয়, x1 ড্যাশ ইকুয়াল টু শুধুমাত্র x2 থাকে, কারণ আমাদের যে ইকুয়েশনটা আছে সেখানে দেয়া আছে x1 ড্যাশ ইকুয়াল টু x2। তার মানে কি, আমরা যদি এখন x1 কে 0 দিয়ে গুণ করি, মানে হচ্ছে এই যে x1 কে 0 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, আর x3 কে গুণ করলাম হচ্ছে 0 দিয়ে, আবার এটার সাথে আরটি কেও আমরা গুণ করলাম 0 দিয়ে, তাহলে কি শুধুমাত্র যে ভ্যালুটা আমাদের এখানে থাকলো সেটা হচ্ছে এই x2 এর যে ভ্যালুটা থাকার কথা শুধুমাত্র x2 থাকলো, বাকিগুলো কিন্তু 0 হয়ে গেল। 0 ইন্টু x1 প্লাস 1 ইন্টু x2 প্লাস 0 ইন্টু x3, মানে কি শুধুমাত্র x2 প্লাস 0 ইন্টু আরটি, মানে এই ভ্যালুটাও 0। x1 ড্যাশ ইকুয়াল টু থাকলো শুধুমাত্র x2। দেন x2 ড্যাশ এর ক্ষেত্রে দেখেন যে ভ্যালুটা আছে, x2 ড্যাশ এর ক্ষেত্রে আছে কি শুধুমাত্র x3, x1 বা x2 নাই। তার মানে কি এখানে আমাদের x1 এবং x2 এর সাথে যে সহগগুলো গুণ করতে হবে সেগুলো হয়ে যাচ্ছে 0। এই যে দেখেন এগুলো হয়ে যাচ্ছে 0। আমরা যদি এখন কোনটা
আমরা এখন দেখতেছি x2 ড্যাশের জন্য, ঠিক আছে? x2 ড্যাশের জন্য যখন আপনি গুণ করবেন তখন শুধুমাত্র কি থাকতে হবে আপনাদের x3 থাকতে হবে। তার মানে কি এই দুইটার যে গুণ সামনে সহগ থাকবে সেগুলো হচ্ছে 0 দিয়ে গুণ করা হবে যাতে হচ্ছে x1 আর x2 না থাকে। আবার rtরও কোনো ভ্যালু নাই, তার মানে কি এটাকেও 0 দিয়ে গুণ করা হচ্ছে, ঠিক আছে? শুধুমাত্র এখানে x3 থাকার কথা, তাই x3 এর সামনে যে সহগটা থাকবে সেটা হচ্ছে 1 হবে, ঠিক আছে? আর x3 ড্যাশের জন্য এখন আমরা দেখব। x2 পর্যন্ত বোঝা গেছে তো? আমার মনে হয় এইটুকু ক্লিয়ার হয়েছে। তারপর আমি পরেরটা বলতেছি, পরেরটা বললে মনে হয় ভালোভাবে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে দেখেন এখানে কত আছে, x1 এর সামনে কত আছে 24 মাইনাস, তাই না? মাইনাস 24। তাহলে এই যে এখানে x1 এর সামনে x1 কে গুণ করতে হবে কত, মাইনাস 24 দিয়ে। x2 এর সামনে কত আছে মাইনাস 26, তার মানে x2 গুণ হচ্ছে মাইনাস 26 দিয়ে। আর x3 এর সামনে আছে মাইনাস 9, ঠিক আছে? এই জন্য x3 কে গুণ করতে হচ্ছে মাইনাস 9 দিয়ে। আর সাথে কিন্তু আবার দেখেন এখানে 24 আছে, rt এর সামনে যোগ গুণ আকারে আছে 24, এই জন্য এখানে এই ক্ষেত্রে 24 দিয়ে টা গুণ হচ্ছে। বাকি দুইটা ক্ষেত্রে কিন্তু আমরা 0 দিয়ে গুণ করছিলাম আগের দুইটা ক্ষেত্রে, কারণ কি x1 ড্যাশ আর x2 ড্যাশ এইখানে কিন্তু কোনো rt এর টার্ম নাই, মানে 0 ইন্টু rt, ঠিক আছে? বা এইটার ক্ষেত্রেও সেম, এখানে কিন্তু কোনো rt এর টার্ম নাই, ঠিক আছে? সেই জন্য আমরা 0 ইন্টু rt দিচ্ছিলাম। এই যে এই দুইটা টার্মের সামনে যে আমরা 0 দিছি, এখানে কলামের ফার্স্টে দুইটা টার্ম 0 দিছি, কেন 0 দিছি বোঝা গেছে? কারণ x1 ড্যাশ আর x2 ড্যাশের সাথে কোনো rt এর টার্ম ছিল না, সেজন্য এগুলো 0 হয়েছে। এখানে কোনো 0 rt না থাকাতে 0 হয়েছে। যেহেতু x3 ড্যাশের সাথে rt কত আছে 24 rt, সেজন্য হচ্ছে এখানে 24 গুণ হয়েছে। আর এই যে প্লাস, কারণ হচ্ছে এইখানে যে প্লাস আছে এই প্লাসের জন্য এখানে প্লাস। যদি এখানে প্লাস না থেকে এখানে মাইনাস থাকতো, মানে এই জায়গাটায় যদি মাইনাস থাকতো তাহলে আপনাদের এখানেও মাইনাস হইতো, বুঝছেন? জাস্ট হচ্ছে তার মানে কি এখন আমরা এটা রিপ্রেজেন্টেশন পেয়ে গেলাম। এটা হচ্ছে x ড্যাশ, x ড্যাশ ইকুয়াল টু a ইন্টু x প্লাস a ইন্টু x প্লাস b ইন্টু u, ঠিক আছে? আর এরপরে দেখেন যে আউটপুট রিপ্রেজেন্টেশনটা, এখানে আউটপুটের একটা ইকুয়েশন দেয়া ছিল, সেটা কত ছিল খেয়াল করেন একটু, তাহলে বুঝে যাবে। এই যে আউটপুটের ইকুয়েশন হচ্ছে এইটা, y ইকুয়াল টু ct। এখন ct মানে আমরা কি ধরে নিছিলাম x1, ঠিক আছে? আপনাদের আউটপুট ইকুয়েশনটা দেয়াই থাকবে কোশ্চেনে, হ্যাঁ? আউটপুট ইকুয়েশন যদি ct হয়ে থাকে তাহলে হচ্ছে কি এটাকেও তো আমাদের ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে হবে, তাই না? এই ক্ষেত্রে হচ্ছে c ইন্টু x ইন্টু যোগ হচ্ছে d ইন্টু u। এখানে যেহেতু rt এর কোনো টার্ম নাই তাই হচ্ছে আমাদের এখানে যোগ দিয়ে আমি কোনো কিছু লিখি নাই, মানে এই জিনিসটা পুরোটাই 0। এখানে x মানে y ইকুয়াল টু ছিল কি শুধুমাত্র x1, সেই জন্য আমরা x1 এর সামনে 1 দিয়ে গুণ করছি। বাকি যে দুইটা টার্ম সেটা হচ্ছে কি x2 আর x3, এই দুইটার কিন্তু ভ্যালু নাই কোনো, তার মানে কি এগুলো 0, এগুলোর সামনে 0 আছে। 0 ইন্টু x2 মানে কি 0, 0 ইন্টু x3 মানে 0, তার মানে কি x1 প্লাস 0 ইন্টু x2 প্লাস 0 ইন্টু x3, আলটিমেটলি রেজাল্ট আসতেছে y ইকুয়াল টু x1। এই হচ্ছে আপনাদের মোটামুটি স্টেট ভেরিয়েবলের রিপ্রেজেন্টেশন, হ্যাঁ? এইভাবে হচ্ছে গিয়ে স্টেট ভেরিয়েবলটা করতে হবে। স্টেট স্পেস টেকনিক যে রিপ্রেজেন্টেশন ইকুয়েশন এই ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে হবে। এটা দরকার নাই, এটা হচ্ছে এমনিই দেয়া আছে, এটা লাগবে না, এই পার্টটা লাগবে না। আই থিংক
কিছুটা হলেও বুঝতে পারছেন, নেক্সট ক্লাসে আমি আরেকটু ভালো মতো মানে আমি লিখে অঙ্ক করে দিলে আই থিঙ্ক ভালোভাবে বুঝতে পারবেন। এখানে যতটুকু বোঝানো যায় আমি সেরকম চেষ্টা করছি। আপনাদের মডিউলে কিন্তু একটু ভুল আছে, আমি বলে দিছি কিন্তু কোথায় কোথায়। এই যে এটা আপনারা ঠিক করে নিয়েন। জি ম্যাম। ম্যাম এটা সবচাইতে বেটার হবে ম্যাম, হচ্ছে আপনি যখন হচ্ছে হ্যান্ড রাইটিং করে একটা হচ্ছে ম্যাম যে হ্যাঁ হ্যাঁ বুঝতে ওই পারছি। এটা সলভ করে দিবেন, তখন হচ্ছে ম্যাম সবচাইতে বেটার হবে। হ্যাঁ এই যে এখানকার স্কয়ার এগুলো কিন্তু একটু ভুল আছে, আপনারা মডিউলে ঠিক করে নিয়েন। এই যে কিউব, এখানে কিউব হবে, এই জায়গাগুলো আপনাদের মডিউলে ঠিক করে নিয়েন, তাহলে হচ্ছে সবচেয়ে বেস্ট হয়। আর মোটামুটি এটা ফার্স্ট ক্লাস ছিল তো এই জন্য হয়তো একটু কনফিউশন আছে, নেক্সট দিন এটা আলোচনা করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ। আর আর মডিউল 2 পর্যন্ত আপনারা ভালো মতো পড়ে রাখবেন। আপনাদের দেখি আমি নেক্সট উইকে একটা সিটি বা অ্যাসাইনমেন্ট কিছু একটা নিব, সেটা কি নিব না নিব আপনাদেরকে বৃহস্পতিবার আমি জানাই দিব। বাট আপনাদের এই যে মডিউল 2 এর যে 5 নাম্বারটা এটা কিন্তু করে রাখবেন। হ্যাঁ, একটা সিটি নেওয়ার ইচ্ছা আছে আমার, কারণ কতটুকু বুঝলেন না বুঝলেন সেটা তো আমারও বোঝা দরকার। তো হচ্ছে নেক্সট উইকে একটা সিটি হবে, আপনারা পড়তে থাকেন। প্রবলেম হলে বৃহস্পতিবার ক্লাসে বলবেন, আমি সলভ করে দিব। শুক্রবারে হয়তো সিটিটা নিব, ঠিক আছে? মডিউল 1 আর 2 থেকেই তো নেবেন নাকি ম্যাম? হ্যাঁ, মডিউল 1 আর 2 থেকে। 3 তো পড়ানো শেষ হয় নাই, 3 তো কেবল শুরু করলাম আজকে। সো 3 থাকবে না, 1 আর 2 এর মধ্যে। 2 এর মধ্যে অনেকগুলা জিনিস আছে। 2 মডিউল ইম্পর্টেন্ট। জি ম্যাম। 2 মডিউল মডিউলটা 2 মনে থেকে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। শুধু 2 থেকে ম্যাম আমাদের ম্যাথটাও একটা রিভাইসিং হলো। হ্যাঁ, আপনাদের শুধু 1 2 এ থেকে সেরকম মনে হয় 1 এ ওরকম কিছু নাই বলতে হচ্ছে থিওরি। 1 এ থিওরি বেশি, মডেল 2 তে ম্যাথ ট্যাট আছে। এখন 1 থেকে দুই একটা হয়তো সংজ্ঞা দিব, পড়ে রাখেন, মিডের জন্য একেবারে পড়া হয়ে যাবে, সমস্যা নেই। মডেল 1 আর 2 এর উপরে সিটি হবে, ঠিক আছে? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, তাহলে আজকে ক্লাস আচ্ছা এখানে ম্যাম, হ্যাঁ বলেন, কোনো কোশ্চেন আছে? না, যে একটু আগে যেটা আপনি আমাদেরকে একটা অ্যালার্ট করলেন, সেটা আসলে সবাই আমাদের জানা অবশ্যই থাকা দরকার, যে যেহেতু এটা একটা ক্লাস আমার মনে হয় ক্লাসরুম। যে আর আপনাদের ইনকনসিয়েন্টলি ম্যাম, ইনকনসিয়েন্টলি হচ্ছে কি, যদি সাডেনলি কোনো একটা নয়েজ চলে আসে, আমার মনে হয় না যে কেউ এই ধরনের ভুল করবে। এটা হয়তো বা আউট, যেহেতু এটা মেসে থাকে কেউ, আপনারা হ্যাঁ কেউ বুঝতে একজন, পারছি। অথবা রুম। কারণ হচ্ছে যেমন একটু আগে নয়েজটা হচ্ছে আমার এখান থেকে গেছিল, আমি তো আপনার সাথে কথা বলতেছিলাম যে আচ্ছা আচ্ছা ম্যাথ ঠিক নিয়ে। আছে, তো বুঝছি। না আপনাদেরকে সাডেনলি আমার পাশের রুম থেকে যে কোনো একজন এসে হঠাৎ করে এটা আচ্ছা, আপনাদের স্টপ করে নিজেদের ফেলছে। জেনে রাখা দরকার, সেই জন্য আমি বললাম। কারণ আমার হাতে থাকলে তো আমার হাতে, কিন্তু অন্য কেউ এগুলো মনিটরিং এর ক্ষেত্রে যদি ইয়ে হয় তখন কিন্তু আমার কিছু করার থাকবে না, বুঝতে পারছেন? ক্লাস রিলেটেড আর কার কোনো কোশ্চেন আছে? ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন না থাকলে আজকে ক্লাস এখানেই শেষ করতেছি। হ্যাঁ, ওকে ম্যাম, ঠিক আছে, ভালো ওকে ম্যাম। থাকবেন ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।